লাস্ট 4 ইয়ারে আলহামদুলিল্লাহ আমাদের রেভিনিউ হচ্ছে 3 CR এর উপর। আপনার রাইট টিম চুজ হলে আপনার বিজনেস রাইট ওয়েতে যাবে। আপনি রং টিম চুজ করছেন, রাইট ওয়েতে যেতে যেতে ঠাপাস করে হচ্ছে যে কি আপনি পড়ে যাবেন। যে মান্থলি হচ্ছে ধরেন অ্যারাউন্ড 4 to 5,000 কাস্টমার আমাদের কাছে আসে। 6 মাসেও মনে হয় না, মনে হয় 5-7 হাজার টাকা রেভিনিউ জেনারেট করছি। সো আপনার ওই 1 বছরের মাইন্ডসেট আছে কিনা আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে। 20 জনের উপরে মানুষকে হচ্ছে অ্যাপ্রোচ করছে, আমার ফ্রেন্ড যারা আছে প্রত্যেকে রিজেক্ট করে দিচ্ছে। আমাদের বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে যে ইয়াং অডিয়েন্স, তো আপনি যদি তাদের উদ্দেশ্যে দু একটা যদি উপদেশ দেন আর কি, যারা শুরু করতে চাইতেছে এরকম, বা যাদের শুধুমাত্র আইডিয়া মাথায় আছে। আজকে আমাদের সাথে আছে ইমরান সাইদ রবিন ভাই। হি ইজ দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ কাজের বাড়ি। কাজের বাড়ি আমাদের অফিস এবং বাসার সকল সার্ভিসগুলো নিয়ে আসলে কাজ করে। আজকের পডকাস্টে আমরা এই সার্ভিস মার্কেটটা অ্যানালাইসিস করার ট্রাই করেছি এবং কিভাবে এই সার্ভিস মার্কেটটা আসলে কাজ করে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনিও যদি এই সার্ভিস মার্কেটে কোনো বিজনেস শুরু করতে চান কি কি জিনিসগুলোর উপর আপনার খেয়াল রাখা উচিত, এই সবগুলো বিষয় ইন ডিটেইলস জানার ট্রাই করেছি। অ্যান্ড আই বিলিভ ইউ উইল লাইক দিস পডকাস্ট। সো লেটস গেট স্টার্ট। থ্যাংক ইউ ইমরান ভাই ফর মেকিং দ্য টাইম। হচ্ছে যে আমরা নর্মালি পডকাস্ট শুরু করি ভাই একটা ইন্ট্রোডাকশন দেয়, মানে ওয়াই নট জাস্ট আপনি ছোট করে আপনার একটা ইন্ট্রোডাকশন দেন। This is Imran Said Robin. I'm the founder and CEO of kajerbari.com, and এর পাশাপাশি হচ্ছে আমি একটা সোশ্যাল অর্গানাইজেশন রান করছি, সেটা হচ্ছে হোপ ফাউন্ডেশন। চাকরি তো অনেক একটা সেফ একটা জায়গা, আর বিজনেস তো আমরা সবসময় মনে করি একটু রিস্কি টাইপের, স্টার্ট আপ তো আরও রিস্কি টাইপের একটা জিনিস। সো আপনি কেন এই অন্টারপ্রেনারশিপের দিকে আসা আর কি, মানে কি চিন্তা থেকে আসা বা কবে থেকে চিন্তাগুলো এরকম? অন্টারপ্রেনারশিপ হচ্ছে ওয়ান কাইন্ড অফ লিডারশিপ আমরা যদি বলি। yeah. সো আপনি যদি একজন গুড লিডার হন তাহলে হচ্ছে আপনি একজন গুড অন্টারপ্রেনার হতে পারবেন। সো আমার লিডারশিপ জার্নি শুরু হয় 2012 থেকে। 2012-তে হচ্ছে ফার্স্ট আমি একটা অর্গানাইজেশন বিল্ড করি, সেটা হচ্ছে স্পোর্টস ক্লাব। দেন হচ্ছে সেটা রান করতে করতে 2016-তে হচ্ছে সেটাকে আরও বড় পরিসরে নেওয়ার প্রেক্ষিতে দেন হচ্ছে একটা এনজিও বিল্ড করা, হোপ ফাউন্ডেশন। দেন সেটা বিল্ড করতে করতে পুরা চিটাগাংয়ে কাজ করা হয়, অ্যান্ড বাংলাদেশের বিভিন্ন জেলায় হচ্ছে আমরা কাজ করি সে অর্গানাইজেশন থেকে। দেন হচ্ছে 2019-এ আমরা একটি স্কুল বিল্ড করি, হোপ স্কুল, যেটা হচ্ছে আন্ডার প্রিভিলেজদের জন্য আমরা কাজ করছি, যেখানে প্রায় 100-এর উপরে স্টুডেন্টদেরকে কিন্তু আমরা ফ্রিতে হচ্ছে এডুকেশন এখন পর্যন্ত দিয়েছি। অ্যান্ড তো এই যে কাজগুলো করেছি আসলে বিগত 8-10 বছর ধরে যখন করতে করতে গিয়ে হচ্ছে আমার পড়ালেখা ততদিনই শেষ হওয়া। পড়ালেখা শেষ হলে আমাদের টার্গেট হচ্ছে হয় জব করবো, না হলে হচ্ছে বিজনেস করবো। সো 2019-এর শেষের দিকে হচ্ছে যে কাজের বাড়ির আইডিয়াটা আসে, সেটা আর একটু পরে বলছি কীভাবে আসে। তো তখন হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল হচ্ছে বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করি। আসলে সবার ড্রিম এটা থাকে। ওকে, সো আমারও ড্রিম শুরু হয় ওটা দিয়ে, বিসিএস দিয়ে। দেন হচ্ছে আমাদের কিছু ফ্রেন্ড ছিল, আমরা কোচিং করা শুরু করি, কোচিং খুব উড়াইরে করা। দেন হচ্ছে চর্যাপদ আমার লাইফ চেঞ্জ করে ওয়ান কাইন্ড অফ। চর্যাপদ পড়তে হচ্ছে আমার 2 মাস চলে গেছে। আচ্ছা, ওকে। সো চর্যাপদ 2020-এর একদম শুরুর দিকে, করোনা আসার আগে। তো চর্যাপদ হচ্ছে পড়া শুরু করা। 2 মাসের মধ্যে যখন দেখছি চর্যাপদ আসলে আমাকে দিয়ে হচ্ছে না, 2 মাস শেষ হয়ে গেছে, চর্যাপদই চলছে, তখন বুঝলাম যে আসলে না, বিসিএস হয়তো পসিবল না। দেন হচ্ছে গভর্নমেন্ট জবের কথা যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে যে মনে হলো যেহেতু চর্যাপদ হয়নি তাহলে ওটাও টাফ হবে, ওটার জন্য অনেক পড়ালেখা করতে হবে। সো পড়ালেখা করতে হবে সেটা নিয়ে প্রবলেম ছিল না, প্রবলেম ছিল যে ওই লাইফটা আসলে লিড করতে চাচ্ছিলাম না। ফ্রেন্ডদের সাথে যখন ডিসকাস করছে, ওদের চিন্তাভাবনা এবং আমার চিন্তাভাবনার মধ্যে আস্তে আস্তে একটু আসলে ডিফারেন্স দেখা শুরু হয়। আর কাজের বাড়ির যে প্ল্যানটা সেটা হচ্ছে তখন থেকে সবসময় মাথায় ঘুরতো। আমি যদি দিনে 4 ঘন্টা পড়তাম, আমার মধ্যে 3 ঘন্টা হচ্ছে যে কাজের বাড়িকে কীভাবে ডেভেলপ করব, কী করা যায় সেটার মানে কো-ফাউন্ডার তো লাগবে, টিম কীভাবে বানাবো, বিজনেস কীভাবে গ্রো করবো সেটা নিয়ে চিন্তা। তো সেখান থেকে হচ্ছে যে আস্তে আস্তে না পুরাপুরি হচ্ছে 4 মাসের মতো একটা কোচিং করে দেন হচ্ছে সেটা স্টপ করে দিয়ে পুরোপুরি হচ্ছে আমি কাজের বাড়িতে শিফট করে ফেলা। কোনো এক্সট্রা মোটিভেশন না যে হচ্ছে আমাকে এটা করতে হবে এরকম না, বাট হচ্ছে যেহেতু একটা লিডারশিপের একটা ব্যাপার ছিল যে অলওয়েজ লাভ টু লিড। ঠিক আছে, আমি যদি আসলে জব করি আমি কিন্তু লিডটা করতে পারবো না, অলওয়েজ আমাকে কারো না কারো আন্ডারে থাকতেই হবে। ইভেন আমি যদি কোনো একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরও হই, তখনও কিন্তু আমাকে কারো না কারো আন্ডারে থেকেই হচ্ছে যে কি ম্যানেজিং ডিরেক্টর হইতে হবে। সো সেই জন্য আমি চাইছি যে লিডারশিপের জিনিসটা যেহেতু আমার মধ্যে আছে, সেটাকে হচ্ছে আমি কিভাবে আসলে ফিল্ডে গিয়ে হচ্ছে ফলপ্রসূ করতে পারি, ওখান থেকেই হচ্ছে এন্টারপ্রেনার। মানে জাস্ট ওই ইমপ্লিমেন্ট করার যে ব্যাপারটা। হ্যাঁ, এক্সিকিউশনের ব্যাপারে আমি খুবই ভালো পারি। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আই থিঙ্ক অ্যান্ড এক্সিকিউশন, লিডারশিপ সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। সো দুইটা আমার মধ্যে ভালো গুণ আছে আই থিঙ্ক, আমার মনে হয়। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি এখানে চলে আসা এন্টারপ্রেনারশিপে। আচ্ছা ভাই, ওই
কাজের বাড়ি তো আসলে একটা মাল্টি সার্ভিস বেস স্টার্ট আপ। এখানে তো ধরেন যে আমি যদি চিন্তা করি এসি সার্ভিসিং আছে, ওয়াল পেইন্টিং অথবা হাউস শিফটিং অথবা যে ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের যে ব্যাপারগুলো আছে, তো এই কাজগুলো কিন্তু নর্মালি অনেক ঝামেলার, মানে বেসিক্যালি কিন্তু আমরা ঝামেলার জন্য কাজগুলো আসলে করতে চাই না। তো এই ঝামেলার কাজগুলো নিয়ে আসলে স্টার্ট আপটা কীভাবে দেওয়া? আচ্ছা, সো এটা থেকে হচ্ছে আসলে ভাই কাজের বাড়ি কীভাবে আসে, এটার একটা ছোটো স্টোরি আছে। সো স্টোরিটা যদি বলি 2019-এর কথা যেটা বলছিলাম, যে 2019-এর শেষের দিকে তো আমার হচ্ছে আমার ল্যাপটপ ছিল, একটা ডেলের ল্যাপটপ ছিল। ল্যাপটপ হচ্ছে যে নষ্ট হওয়ার পরে হচ্ছে সেটাকে হচ্ছে আমি একটা রিপেয়ার শপে নিয়ে যাই। তো ওই রিপেয়ার শপের উনি কী করছে, সেটাকে আবার আরেকজনের কাছে নিয়ে গেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমি একজনের কাছে দিয়েছি, সেটা উনি নিয়ে আরেকজনের কাছে দিয়েছে। দেন হচ্ছে আমি যখন পেমেন্ট করতে গেছি, আমি কিন্তু যে আসলে ঠিক করছে তাকে পে করিনি, আমি হচ্ছে ওই আরেকটা দোকানকে পে করছি। অ্যান্ড হচ্ছে আমার পাইতেও হচ্ছে অনেক দিন সময় লেগেছে, প্রায় অ্যারাউন্ড 15 থেকে 20 দিনের মতো লাগছে, এবং আমি কিন্তু এক্সট্রা একটা চার্জও পে করছি। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে আমি কিন্তু প্রপার সার্ভিসটাও হচ্ছে যে ঠিকঠাক মতো পাইনি। সো এটা যখন হলো তখন আমি হচ্ছে ওই দোকানকে জিজ্ঞেস করলাম যে যখন দেখলাম যে সে এটা আসলে আরেকটা দোকান থেকে আনতেছে, আমি বললাম যে আপনি এটা কই থেকে আনতেছেন? বলেছে আমি অমুককে দিছে, আমি ওই দোকানটাকে আসলে চিনি ডিরেক্টলি। হচ্ছে আমি ওর থেকে আনছি, আমি তারপর আপনাকে দিছি। সো যেটা দেখলাম যে উনি এখানে একটা আসলে একটা কমিশন যেটাকে বলি, সোজা কথা মিডলম্যান হিসেবে একটা কমিশন পাইছে। সো দেন আরেকটা জিনিস যেটা ছিল যে আমার বাসায় ওই একই মান্থই পরপর আমার বাসায় হচ্ছে আপনার স্যানিটারিগত কিছু প্রবলেম হয়। এই স্যানিটারি মিস্ত্রি খুঁজতে আমাকে মোটামুটি হচ্ছে প্রায় অ্যারাউন্ড সপ্তাহ 10 দিন সময় লাগছে, এবং আমি স্যানিটারি যে মিস্ত্রি ছিল তার বাসায় পর্যন্ত গিয়ে তাকে খুঁজে গিয়ে, মানে অনেক এদের বাসা তো একটু ভিতরে হয়, খুঁজে গিয়ে এনে তাকে 3-4 বার বলার পরও আমি তাকে পাইনি। তার শিডিউল নিতে আমার 1 সপ্তাহ সময় লাগছে। আচ্ছা, সো পরপর 2টা ঘটনা যখন হওয়ার পরে মনে হলো যে এটাকে কি একটা বিজনেস বানানো যায় কিনা। একটা হচ্ছে যে প্রবলেম হচ্ছে কিন্তু 2টা। একটা হচ্ছে যে আমি টাকাটা প্রপার জায়গায় পে করতে পারিনি। ঠিক আছে, টাকাটা প্রপার জায়গায় পে করতে পারি না, বা আমি যার কাছে পে করছি সে কিন্তু এক্সট্রা চার্জ করে ফেলছে, সেই কমিশন নিচ্ছে। দ্যাটস নট মাই প্রবলেম হচ্ছে ও এক্সট্রা চার্জ করে ফেলছে এবং প্রপার সার্ভিস পাইনি। 2 নাম্বার হচ্ছে আমি যখন একজন স্যানিটারি মিস্ত্রি খুঁজতে গেছি, তখন হচ্ছে আমি কিন্তু মিস্ত্রিটাকে প্রপার টাইমে আমি পাইনি। সো দিস ইজ দ্য প্রবলেম। তাহলে হচ্ছে এখানে একটা মার্কেটের সমস্যা। সো দ্যাট মিনস হচ্ছে এই সার্ভিস ইন্ডাস্ট্রিটা এখনও কিনা অর্গানাইজ না। দ্যাট মিনস হচ্ছে এটাকে অর্গানাইজ করা যায়। সো সে অর্গানাইজ করার প্ল্যান থেকে হচ্ছে যে আমাদের এই কাজের বাড়ি এসে, তখন আসলে অত বড়, এখন যত বড়োভাবে আসলে চিন্তা করছে, অত বড় প্ল্যানিং ছিল না। প্ল্যানিং হচ্ছে খুবই ছোটো প্ল্যানিং, একটা ফেসবুক পেজ খুলবো, পেজ খুলে হচ্ছে যে মানুষজনকে সার্ভিস প্রোভাইড করব। বাট হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে সময়ের প্রেক্ষিতে হচ্ছে যে কি সেটা বড় হওয়া। অ্যান্ড যদি ইনভেস্টমেন্টেরও কথা বলি, সেখানে আমাদের প্ল্যানিং ছিল হয়তো 2,000 টাকা, অ্যারাউন্ড 2,000 বা 5,000 টাকা ইনভেস্টমেন্ট করলে কিন্তু আমার একটা ফেসবুক পেজ আমি সুন্দর মতো সাজাতে পারতেছি। সো ওই প্ল্যান থেকে 5,000 টাকা ইনভেস্ট করবো, আমার কাজ হয়ে যাবে, এরকম একটা প্ল্যান ছিল। বাট পরবর্তীতে সেটাকে আসলে চেঞ্জ করতে করতে এটা এখন এমন মডেলে চলে গেছে যেটা এখন আর সেই ছোটো কাজের বাড়ি নেই, এটা অনেক বিশাল হয়ে গেছে। সো এই তো কাজের বাড়ি ওখান থেকে আসা। অ্যান্ড এটার নেমটাও হচ্ছে যে খুব আমরা 3-4 বার চেঞ্জ করছি নেমটা নিয়ে হচ্ছে আমরা প্রথমে একটা নাম ছিল, দেন হচ্ছে সেটাকে আমাদের মাথায় আসলো যে আসলে এটাকে একটা বাংলা নাম হচ্ছে কিন্তু মার্কেটে সবচেয়ে বেশি প্রচলিত। যে বাংলা নাম যদি দেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো বিজনেসের জন্য বাংলা নামটা খুব ইজিলি আমরা বাংলাদেশিরা অ্যাকসেপ্ট করি, যে হ্যাঁ বাংলা নাম মনে হয় আমাদের মনে হয়। সো সেই ক্ষেত্রে হচ্ছে কাজের বাড়ির নামটা সিলেক্ট করা। আচ্ছা, আমি হচ্ছে ওই ঘুরে ওই জায়গাতে তার একটু আসবো ভাই। সেটা হচ্ছে ওই যে স্টার্ট করার ব্যাপারটা আমাদের কিন্তু, মানে যারা নতুন আমরা শুরু করি অথবা যারা শুরু করতেছে, মানে আমি আমাদের অ্যানালিটিক্স অনুযায়ী আমাদের মোস্ট অফ দ্য অডিয়েন্স এরকম। সো এখন এখানে আমাদের কিন্তু একটা ভুল ধারণা থাকে যে আমাদের শুরু করার টাইমে আমাদের কি পরিমাণ টাকা প্রয়োজন আর কি। যেমন আপনি বললেন যে আপনি এত টাকা দিয়ে শুরু করছেন, তো ওই টাইমের মাইন্ডসেটটা আসলে কীরকম থাকা উচিত, মানে অন্তত টাকা পয়সার ব্যাপারে, মানে আমাদের কি আসলেই টাকা এত পরিমাণ প্রয়োজন, বা কতটুকু হইলে আমরা আসলে স্টার্ট করতে পারি? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে যদি আমি বিজনেস বলি বা স্টার্ট আপ বলি, যদি অ্যাজ এ স্টার্ট আপ ফাউন্ডার হিসেবে স্টার্ট আপের কথাই বলি, স্টার্ট আপের ক্ষেত্রে যেটা হয় যে আপনাকে ফার্স্টে তো টিম লাগবে। হ্যাঁ, ঠিক আছে, আপনার যদি আপনি স্টার্ট আপের বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে টেক ড্রিভেন হলে বেশি বেটার হয়। ঠিক আছে, সো টেক ড্রিভেন যখন হয় তখন একজন সিটিও প্রয়োজন হয়, একজন হচ্ছে সিইও অবশ্যই লাগবে, একজন ফাইন্যান্সের হলে বেশি বেটার হয় আমার মতে। আর যদি 4 জন হয় তাহলে একজন অপারেশনের জন্য একজন সিটিও, একজন সিইও, একজন ফাইন্যান্স সিএফও।
সো এই চারজনকে হচ্ছে আপনি ফার্স্টে ফাইন্ড আউট করে নেন যে এই চারজন কে হবে। এই চারজন হওয়ার পরে যেটা আমার মনে হয় যে এখানে টাকার যে ব্যাপারটা আসছে, আপনি আসলে কোন বিজনেসটা করতে চাচ্ছেন, সেই বিজনেসে কি আসলে টাকার প্রয়োজন কি, কতটুকু আসলে প্রয়োজন। ধরেন আপনার কাছে 1 টাকাও নাই, কিন্তু আসলে আপনি এমন একটা বিজনেস বিল্ড করতে চাচ্ছেন যেটার জন্য আসলে আপনার থেকে লাগবে মিনিমাম 10 থেকে 20 কোটি টাকা স্টার্টিংয়ে লাগবে। আপনি তো একটা রিসার্চ করতে হবে। উইদাউট রিসার্চ আপনি একটা বিজনেসে নেমে গেলেন, আপনার কাছে একটা ইউনিক আইডিয়া আছে। আমরা অনেক সময় বলি যে আমার কাছে একটা ইউনিক আইডিয়া আছে। হোয়াট ইজ দ্য ইউনিক আইডিয়া? সো এমন একটা ইউনিক আইডিয়া নিয়ে আসলাম যেটা আমি ফার্স্টে লঞ্চ করতে আমার 20 কোটি টাকা লাগবে, আমি জানি, তাহলে আমি তো নিশ্চয় সেটা নিয়ে কাজ করতে পারবো না। আমাকে বাংলাদেশের প্রেক্ষিতে আমি যদি ইন্ডিয়া বা হচ্ছে ইউএসএ থাকতাম, দ্যাটস দ্য ডিফারেন্ট কেস। হ্যাঁ, আমি আমার কাছে একটা ভেঞ্চার ক্যাপিটাল আছে, বাংলাদেশের ভেঞ্চার ক্যাপিটাল খুবই কম। ঠিক আছে, যারা আছে তারাও কিন্তু অনেক স্ক্রিনিংয়ের মাধ্যমে হচ্ছে যে তারপরে ফান্ডিংটা করে, সচরাচর কিন্তু করে না। তাহলে হচ্ছে আপনার এটা বাংলাদেশ, আমাদেরকে বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করতে হবে যে আমার কাছে একটা আইডিয়া আছে, সেই আইডিয়াটা আসলে কতটুকু ভ্যালিডেট বর্তমান মার্কেটের জন্য, এবং আমি কি ওই টাকাটা দিয়ে করতে পারতেছি না। তাহলে হচ্ছে ফার্স্টে চিন্তা করার সময় ওভাবে চিন্তা করেন যে আমি এই টাকা আমার কাছে, যেমন আমরা যখন শুরু করি আমাদের কি দরকার ছিল যে আমরা সার্ভিস দিব, তাহলে সার্ভিস দিতে হলে আমার কি টাকা লাগতেছে? সার্ভিস দিতে আমার টাকা লাগে না। আমি আগে সার্ভিস দিব, দেন হচ্ছে কি আমি আপনার থেকে টাকা পাবো, সেই টাকা দিয়ে কিন্তু আমি রান করতে পারবো। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার বিজনেস অনুসারে আবার আপনাকে চিন্তা করতে হবে। আপনি যদি সার্ভিস, যেমন মেন্টাল হেলথের বিজনেস যারা করে, ঠিক আছে, ও কিন্তু টাকা পরে পায়, আগে হচ্ছে ও কিন্তু হচ্ছে হিউম্যান সার্ভিস। আপনি হিউম্যান সার্ভিস দিলেন, আপনি ওর থেকে টাকা নিলেন, তারপরে হচ্ছে কি আপনি আপনার বাকি যারা আছে ওদেরকে পে করলেন, কোনো সমস্যা নেই। কিন্তু অন্যান্য যদি কোনো বিজনেসে, যেগুলো হচ্ছে সার্ভিস বেসডের বাইরে গিয়ে বিজনেস, যেখানে প্রোডাক্ট বিজনেসের কথা যদি আমরা বলি, আপনার কাছে ওই প্রোডাক্ট বানানোর টাকা আছে নাকি সেটা আসলে আমার মনে হয় দেখা উচিত। যে আপনি, কারণ দেখা যায় এই যে আমরা যে বলি 90% স্টার্টআপ ফেল করে, আমাদের তো প্রজেকশনই নেই, আমরা ফেল করবো না, কে করবে? আমরা তো রিসার্চ করি নেই মার্কেট, আমরা রিসার্চ না করে আমরা নেমে গিয়ে দেখলাম যে আসলে এই বিজনেস করতে তো আমার কি 5 কোটি টাকা লাগবে, এই বিজনেস করতে আসলে স্টার্টিংয়ে 10 কোটি টাকা লাগবে। এখন হয়তো আমরা বলতে পারি যে গ্রান্ট দিচ্ছে, গ্রান্ট আসলে কয় টাকা দেবে? কেউ 1 কোটি টাকা গ্রান্ট দেবে? 1 কোটি টাকা গ্রান্ট তাকেই দেয় যে অলরেডি 5 কোটি টাকার কি বানাই ফেলছে, একটা কোম্পানি অলরেডি বানাই ফেলছে, সে আবার 1 কোটি টাকার গ্রান্ট পায়। আর যে ইনিশিয়ালি শুরু করছে সে সর্বোচ্চ গ্রান্ট পায় 1 থেকে 5 লাখ টাকা, নাহলে সর্বোচ্চ 10 লাখ টাকা। তোর তো লাগতেছে 5 কোটি টাকা, তাহলে সে কীভাবে ওটাকে এক্সিকিউট করবে? সো আইডিয়া ইম্পর্টেন্ট না বলবো না, বাট আইডিয়ার সাথে সাথে হচ্ছে একটা প্রপার রিসার্চ ইম্পর্টেন্ট। সেই রিসার্চটাকে কাজে লাগাই যে হ্যাঁ, আমার এই টাকাটা কি আসছে কি আসছে না, আমার এই টাকাটা আমার কাছে আছে কি নাই, যদি না থাকে সেটা আমি কি ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টর থেকে, ভেঞ্চার তো করবে না, অ্যাঞ্জেল থেকে আমি কি নিতে পারতেছি কি পারতেছি না। যদি নিতে পারি তাহলে হচ্ছে কি আমি এই আইডিয়াটা নিয়ে আগাবো, আর যদি না হয় তাহলে হচ্ছে অন্য কোনো বিজনেস শুরু করি। আগে আমি ওই বিজনেসের অ্যাটলিস্ট 50% ক্যাপিটাল আমি নিজের যোগ্যতা অর্জন করি, দেন বাকি 50% আমার কাছে 50% থাকলে আরেকজন 50% আমাকে দেবে, না হলে দিবে না। তার মানে আমি যেটা বুঝতে পারলাম যে আসলে আমাদের মার্কেট রিসার্চটা ইম্পর্টেন্ট যখন নামতেছে, এবং আমার ওই প্রজেকশনটা থাকা উচিত যে এটা শুরু করতে আমার কত টাকা লাগতে পারে। রাইট, মানে ওই জিনিসটা মাথায় রেখে আসলে নামা উচিত। রাইট, ওকে ফাইন। যেহেতু আমরা ফান্ডিং গ্রান্ট নিয়ে কথা বলতেছিলাম, সো আপনারা 2023 সালে যে BYLC ভেঞ্চার থেকে তো ফান্ডিং পাইছেন, তো এটাই কি প্রথম ফান্ডিং ছিল? আর এই যে এই ফান্ডিংয়ের কালচারটা যদি আমাকে একটু বুঝায় বলতেন, মানে যখন আপনারা ফান্ডিং নিছেন এর আগে কী চিন্তা করতেছিলেন, অথবা ফান্ডিং পাওয়ার পরে আপনাদের অপারেশনে কী চেঞ্জ আনতে হয়, মানে এই জিনিসগুলো যদি একটু ক্লিয়ার করে বলতেন। আচ্ছা, ফান্ডিং ব্যাপারটা হচ্ছে অনেক কঠিন একটা জিনিস, অনেক জটিল একটা প্রক্রিয়া। সো আমরা হচ্ছে 2023 শেষের দিকেই তো BYLC ভেঞ্চার্স থেকে হচ্ছে আমরা ফান্ড রেজ করি একটা, এটাই হচ্ছে কিন্তু আমাদের ফার্স্ট। আমরা এর আগে ফার্স্ট বলতে কি এটা আমরা এর আগে ট্রাই করিনি কোথাও, আচ্ছা ট্রাই করিনি। সো দ্যাটস ওয়াই এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ছিল, অ্যান্ড ওদের থেকে আলহামদুলিল্লাহ আমরা পাইছি BYLC ভেঞ্চার্স থেকে। সো এই ফান্ডিংটা তোলার আগে হয়তো বলতে পারেন যে আপনারা এর আগে কেন ট্রাই করেন। আমরা কিন্তু 2020 থেকে অপারেশন শুরু। হ্যাঁ। সো যখন একটা স্টার্ট আপ শুরু হয় আমাকে চিন্তা করতে হবে আমি আমার ক্যাপাবিলিটি দিয়ে আমি কতটুকু যেতে পারবো। আসলে আমি কি মোটামুটি একটা পর্যায়ে যদি আমি গিয়ে তারপরে ফান্ডিংটা তুলি, তাহলে গিয়ে হচ্ছে সুবিধা কি আমাকে কিন্তু ইকুইটিটা কম ডাইলেট করা লাগবে। হ্যাঁ। ঠিক আছে, আমরা যদি একদম বিগিনিং স্টার্টিংয়ে যদি, যেমন আপনি যদি শার্ক ট্যাঙ্ক দেখেন শার্ক ট্যাঙ্কে যদি দেখেন, যারা একদম বিগিনিংয়ের 20 লাখ টাকার জন্য 20% ইকুইটি দিয়ে ফেলছে। হ্যাঁ। ঠিক আছে, তো এটা আপনি
মানে এটা হচ্ছে যে কী হলো, মানে আমি আমাকে ফার্স্টেই বিক্রি করে ফেলছি। তাহলে আমি এই 20 লাখ টাকায় 20% সেল করলে আমার কাছে আর আছে মাত্র 80%। তাহলে আলটিমেটলি একটা টাইম পরে গিয়ে হয়তো 2 বছর 4 বছর 5 বছরের মধ্যে আমি ফুল প্যাকড হয়ে যাবো, আমার শেয়ার শেষ হয়ে যাবে সব। তখন মানে আমরা আর ফান্ডে যাইতে পারবো না। এটা আর ফান্ড রেজ করতে পারে। অ্যান্ড হচ্ছে আমি যদি প্রথম থেকে যদি এই ব্যাপারে যদি সিনসিয়ার না হই, পরবর্তী ফান্ড রেজের ক্ষেত্রে কিন্তু আমি আটকে যাচ্ছি। আমি ফার্স্টে 20 লাখ টাকা 20% দিয়ে ফেললাম, তাহলে পরবর্তীগুলোতে আমি কী করব? পরবর্তী আরেকজন যখন আসবে ইনভেস্টর, সে তো বললো আপনার তো 20% নাই 20 লাখ টাকার জন্য, তাহলে আপনি কী করবেন এখন? সো আমার মনে হয় এক্ষেত্রে যাদের মোটামুটি হচ্ছে বুটস্ট্র্যাপে যাওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, ঠিক আছে, তারা হচ্ছে অতটুকু মানে একটা পর্যায়ে আনা উচিত বিজনেসকে। সেই পর্যায়ে আনার পরে তারপরে গিয়ে হচ্ছে ফান্ড রেজিংয়ের জন্য কী করা উচিত, স্টার্ট করা উচিত। এতে করে হবে কি, তার শেয়ারটা কম ডাইলিউট হবে, তার ফিউচারটা ব্রাইট হবে, এটা 100% শিওর। কারণ হচ্ছে ওর শেয়ার কম ডাইলিউট হয়েছে, ভ্যালুয়েশন সে আস্তে 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 কি অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হবে। আর যদি বিগিনিংয়েই যদি কম ডাইলিউট করে যদি নিতে পারে, সেটা ডিফারেন্ট কেস, ঠিক আছে, যে হ্যাঁ আমি মাত্র 5% ডাইলিউট করে আমি অলরেডি 2-4-5 কোটি টাকা হচ্ছে কি রেস করে ফেলছি, সেটাও হলে ডিফারেন্ট কেস, হ্যাঁ ঠিক আছে। তাহলে কিন্তু যদি না আমি 20 লাখ টাকার জন্য 20% ডাইলিউট করে ফেলছি, তাহলে আই থিঙ্ক এবং এরকম অফার কিন্তু আমরাও পাইছি একদম বিগিনিং 2021-এর দিকে, যে 20 লাখ টাকা দিবে আমাদেরকে 15% হচ্ছে যে কি শেয়ার দিয়ে ফেলতে হবে। তারপর আরেকটা অফার ছিল আমাদের কাছে 75 লাখ টাকা দিবে, ঠিক আছে, সেক্ষেত্রে আরও বেশি শেয়ার হচ্ছে কি আমরা পার্সেন্টেজ ইকুইটি আমাদেরকে ডাইলিউট করতে হবে। তাহলে আলটিমেটলি আমি এতদিন পর্যন্ত সার্ভাইভও করতে পারতাম না। ইভেন আমার পরবর্তী যখন বিএলসি ভেঞ্চার যখন আসছে, সে আমাকে ইনভেস্টও করতে হয়, সেগুলো আপনার তো শেয়ারই নেই। আপনি হয়তো আর 2-4-5টা রাউন্ড তোলার পরে আপনার শেয়ার চলে আসবে কি 20-র নিচে আপনাদের সবার মিলে, তখন আপনি কি করবেন? সো শেয়ার ফান্ডিংয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, যে আপনি যতটুকু সম্ভব বুটস্ট্র্যাপে চলেন, চলে গিয়ে একটা পর্যায়ে হচ্ছে কোম্পানিটিকে দাঁড়া করান, কোম্পানিটা দাঁড়া হইলে যে মনে হচ্ছে যে এখান থেকে আপনি কী করতে পারবেন, এখন গ্রোথে নিতে পারবেন, আপনার আর কোনো প্রবলেম নেই, তখন গিয়ে হচ্ছে একটা ফান্ডিং তোলেন। আপনি কমিউনিকেটি ডাইলট করা লাগবে, বেশি ফান্ডিং রেজ করতে পারবেন। অ্যান্ড হচ্ছে পরবর্তী যতবার আপনি ফান্ডিং রেজ করতে যাবেন, তখন আপনার আর কি প্রবলেম হবে না। সো এটা আর কি। ওকে, এখন হচ্ছে যে আমরা যদি একটু কাজের বাড়িতে ব্যাক করি ভাই, তো কাজের বাড়িতে হচ্ছে যে আপনাদের এখন মানে সার্ভিস প্রোভাইডিং যে টিমটা, এটা কত বড়? আর আমি যদি কাস্টমার বেজের কথা বলি, মানে কাস্টমার বেজটা এখন আসলে কত বড় এবং জিনিসটা কীভাবে গ্রো হয়েছে লাস্ট কয়েকটা বছরে? সো কাজের বাড়িতে হচ্ছে আমাদের উই হ্যাভ নাও 200+ প্রোভাইডার্স, ঠিক আছে, যেখানে আমাদের ইনহাউস টিমও আছে, প্লাস হচ্ছে আমাদের প্রোভাইডার টিমও আছে। অ্যান্ড হচ্ছে আমরা খুব শীঘ্রই হয়তো অ্যাপসও লঞ্চ করতেছি, যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ উইদিন 2 মান্থসের মধ্যে হয়তো আমরা অ্যাপস লঞ্চ করতে পারবো কোরবানের পরেই। অ্যান্ড আমাদের যে কাস্টমার বেসটা আছে টোটালি হচ্ছে আমরা কিন্তু হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার উপরে ওয়ান কাইন্ড অফ ডিপেন্ডেন্ট। সোশ্যাল মিডিয়া থেকে হচ্ছে আমরা ক্লায়েন্ট গ্যাদার করতেছি, অ্যান্ড অফলাইন মার্কেটিং থেকে ক্লায়েন্ট গ্যাদার করতেছি। সো এই সব মিলিয়ে আমাদের মান্থলি হচ্ছে ধরেন অ্যারাউন্ড 4,000-5,000 কাস্টমার আমাদের কাছে আসে, ঠিক আছে, সেখান থেকে হয়তো আমরা 400-500 কাস্টমার হচ্ছে যে কি সার্ভিস দিতে পারি আমাদের যে ক্যাপাবিলিটি আছে সেটা অনুযায়ী। অ্যান্ড লাস্ট কয়েক বছরের মধ্যে লাস্ট 2 বছরই হচ্ছে মেনলি আসলে আমাদের গ্রো হওয়া। প্রথম 2 বছর আসলে বিজনেস বোঝার চেষ্টা করছে যে আসলে বিজনেস কোথায় যাচ্ছে, কী করা উচিত। আর যেহেতু এই ইন্ডাস্ট্রিটা অনেক বেশি জটিল, আর আমরা কিন্তু এই ইন্ডাস্ট্রির মানুষ না, ঠিক আছে, আমরা কিন্তু কেউ টেকনিশিয়ান না, ঠিক আছে। সো হচ্ছে টেকনিশিয়ানকে কীভাবে মেনটেন করতে হবে সেটা শিখতেই 2 বছর চলে গেছে। আচ্ছা, ওকে। অ্যান্ড আরেকটা ব্যাপার যেটা ছিল, যেহেতু আমি ফার্স্টে বলছি যে আমরা কিন্তু খুব কম অ্যামাউন্ট দিয়ে হচ্ছে শুরু করা, যে আমার প্ল্যান ছিল 5,000 টাকা করে 4-5-20,000 টাকা দিলে হয়তো কোম্পানি দাঁড়ায় যাবে, ঠিক আছে। সো সেই 20,000 টাকা দিয়ে কিন্তু আসলে শুরু করা, আমরা যে 20 লাখ টাকা দিয়ে শুরু করছি, 20,000 টাকা দিয়ে শুরু করা, হয়তো পরবর্তীতে সময়ের প্রেক্ষিতে হচ্ছে আমরা আরও ইনভেস্ট করছি, আমাদের অ্যাপসের জন্য ইনভেস্ট করছি, ওয়েবসাইটের জন্য ইনভেস্ট করছি, প্রজেক্ট আমি ইনভেস্ট করে গেছি, ঠিক আছে। কিন্তু ওই 2 বছরের পরেই মোটামুটি হচ্ছে ইনভেস্ট করে ধাক্কা টাক্কা খেয়ে যখন আমরা পাক্কা হয়েছি, তারপরে গিয়ে হচ্ছে যে গ্রোথ ট্র্যাকশনটা আসলে শুরু হয়েছে। ট্র্যাকশন হচ্ছে লাস্ট 2 বছরেই মূল ট্র্যাকশন আসা শুরু। আচ্ছা ভাই, এই যে অডিয়েন্স কাস্টমার বেস যে শুনলাম, মানে আমরা যদি একটু রেভিনিউয়ের স্পেসিফিক জানতে চাই, মানে ধরেন যে লাস্ট ইয়ার রেভিনিউ কত ছিল, অথবা এখান থেকে আপনারা ব্রেক ইভেনে গেছেন কিনা, অথবা প্রফিট কতটুকু করতেছেন, এইটা যদি একটু এক্সপ্লেন করতেন। সো লাস্ট 4 ইয়ারে আমরা অলমোস্ট ইয়ার ক্রস করে ফেলেছি। আলহামদুলিল্লাহ আমাদের রেভিনিউ হচ্ছে 3 CR এর উপরে 3 বছরে, আমি 3 বছর একটা বলতেছি টোটাল। সো আমাদের হচ্ছে যে 3 CR এর ধরেন অলমোস্ট 3 CR ধরেন, ঠিক আছে, যদি সব ঠিকঠাক থাকে। আমার কাছে লাস্ট ইয়ারেরটা নাই। অ্যান্ড প্রফিট মার্জিন যদি বলি, আমাদের আমরা হচ্ছে লসে কখনই বিজনেস করিনি,
যেহেতু হচ্ছে ফার্স্টে থেকে যেটা বলতেছে আমরা হচ্ছে সম্পূর্ণ নিজেদের টাকায় হচ্ছে যে বিল করা স্টার্ট আপটা। সো আমাদের ফার্স্ট থেকে একটাই টার্গেট ছিল যে বিজনেস মডেলে আসলে স্টার্ট আপ দাঁড়া করানো, ওকে যে আমি বিজনেস করব, লস করতে পারবো না। স্টার্ট আপ হচ্ছে স্টার্ট আপের গতিতে যদি হচ্ছে ফান্ড রেজ করি, দেন হচ্ছে গ্রোথ লেভেলে যাই, তখন গিয়ে আসলে ওই জিনিসটা চিন্তা করবো। বাট যেহেতু আমার কাছে এক্সট্রা কোনো টাকা নেই, তাহলে হচ্ছে আমি এক্সট্রা বার্ন করার আমার কাছে অপশন নেই। যেহেতু আমার কাছে বার্ন করারই অপশন নেই, সো আমি প্রতি মাসে যদি 10 টাকা আয় করি, আমাকে ওই 10 টাকাই হচ্ছে খরচ করতে হবে। হয়তো আমি সেভিংস করতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমি 10 টাকার বেশি আমি কি খরচ করবো না। সো ব্রেক ইভেন যদি বলি, আমাদের হচ্ছে আমরা প্রথম থেকেই ব্রেক ইভেনে। আমি প্রথম দিনে 5,000 টাকা ইনভেস্ট করি, আমি প্রথম দিনে 5,000 টাকা তুলে ফেলছি। আচ্ছা ওকে 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 খুব সোজা এসে আমি পরের দিন 10,000 টাকা ইনভেস্ট করছি, আমি 10,000 টাকা তুলে ফেলছি। এটা হচ্ছে, সো এখানে শুধু একটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমি যদি অন্যভাবে চিন্তা করি যে আমি যদি জব করতাম, বা আমরা যেহেতু আমরা 4 জন কো-ফাউন্ডার, সো 4 জন মিলে যদি জব করতাম, হয়তো আরও বেশি কি করতে পারতাম, প্রতি মাসে বেশি স্যালারি নিতে পারতাম। সেই জায়গা থেকে যদি বলি, তাহলে হয়তো কিছুটা কি আছে, ব্যাকে আছি। ওকে আমরা হয়তো ওইভাবে চিন্তা করলে আমরা ব্রেক ইভেনে নেই, কিন্তু নর্মালি যদি চিন্তা করি না, তাহলে হচ্ছে যে আমরা যে টাকা ইনভেস্ট করছি সেই টাকা মোটামুটি আমরা তুলছি। মানে আমরা যদি অ্যাজ এ বুটস্ট্র্যাপ ফাউন্ডার হিসেবে চিন্তা করি, তাহলে আমরা মোটামুটি মানে হ্যাঁ, মানে পজিটিভে আছি। পজিটিভে আছি। আর যদি হচ্ছে না অন্যভাবে চিন্তা করি, তাহলে হচ্ছে না পজিটিভে নাই, নেগেটিভে আছি। সেটার জন্য হচ্ছে সময় লাগবে, যে কোনো বিজনেসের সময় লাগে। সো আমাদের 3 বছর লাগছে, হয়তো আরও 2 বছর বা 3 বছর লাগবে, ততদিনে হয়তো আমাদের হয়ে যাবে। আমি যদি এখন একটু মানে কম্পিটিশনের দিকে আসি ভাই, মানে মার্কেট কম্পিটিশনের দিকে আসি, যে এই আপনারা যেহেতু সার্ভিস বেসড স্টার্ট আপ, সো বাংলাদেশে কিন্তু সার্ভিস বেসড স্টার্ট আপ আমার যতটুকু এই মুহূর্তে মনে পড়তেছে আরেকটা আছে, সেটা হচ্ছে সেবা, যেই সার্ভিস বেসড স্টার্ট আপটা, এবং ওরা তো মনে হয় আরও একটু আগে শুরু করছে, এবং ওদের আমি রিসার্চে যেটা দেখছি যে ওদেরও 10 লাখের উপরে কাস্টমার আছে। সো আলটিমেটলি হচ্ছে যে মানে আপনি আর কি মনে হয়, মানে সেবা কি আসলে আপনাদের কম্পিটিটর, নাকি আপনারা জিনিসটাকে অন্যভাবে হ্যান্ডেল করার ট্রাই করতেছেন, মার্কেটটাকে অন্যভাবে পেনিট্রেট করতেছেন? সেবার কথা যদি বলি, অবশ্যই সেবা হচ্ছে আমাদের অনেক আগে আসছে, 2016-র দিকে আসছে। অ্যান্ড শুধু সেবা না, সেবার সাথে হ্যান্ডি মামাও আছে, ঠিক আছে। সো সেবা বা হ্যান্ডি মামা, ওনারা কিন্তু 2016 থেকেই ফার্স্টে থেকে ওনারা সার্ভিসগুলো দিয়ে যাচ্ছেন। দে আর ডুইং গ্রেট সোফার, অ্যান্ড এখনও হচ্ছে তারা ভালো করতেছে। গ্রো করার একটা পসিবিলিটিসও আছে ওনারা আরও গ্রো করতেছে। বাট এটার মানে এটা না যে মার্কেটে আর কেউ এন্ট্রি করতে পারবে না। ওকে ঠিক আছে, সো আপনার কম্পিটিশন যত বেশি হবে, মার্কেটটা আরও এক্সপ্যান্ড করবে। মার্কেটটা আমি আরও এক্সপ্যান্ড করতে পারবো। আমরা হয়তো এখন চিটাগাং ঢাকা নিয়ে চিন্তা করতেছি, তখন হয়তো আরও 2-4টা ডিস্ট্রিক্ট নিয়ে হয়তো আমরা চিন্তা করতে পারবো। অ্যান্ড আমরা হচ্ছে এই সার্ভিসগুলো তো মূলত আরবান এরিয়াকে কেন্দ্র করে হচ্ছে হয়। সো বাংলাদেশে আরবান এরিয়া হচ্ছে যে আপনার প্রায়, আরবান এরিয়াতে মানুষ বাস করে প্রায় 6,80,00,000 মতো হচ্ছে মানুষ বাস করে, ঠিক আছে। সো 6,80,00,000 মধ্যে আপনি সেবার কাস্টমার বেস বললেন 10 লাখ, আমি ধরলাম হ্যান্ডিম আমার হচ্ছে 1 লাখ, 11 লাখ, ধরলাম আমাদের হচ্ছে 50,000, 11,50,000, নাও একটু বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি যে স্টিল নাও যে মার্কেট আসলে কত বড় মার্কেট খালি পড়ে আছে। জাস্ট যেটা করতে হবে সেটাকে হচ্ছে মার্কেটটাকে কিভাবে গোছায় আনলে বাকি কাস্টমারগুলোকে আমরা সার্ভ করতে পারবো, সেটা হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করা লাগবে। সো সেবাকে হচ্ছে কম্পিটিশন হিসেবে দেখার আমার মনে হয় না কিছু আছে। যেটা হিসেবে দেখতে পারি যে আমাদের প্রিন্সিপাল হিসেবে দেখতে পারি, যে প্রিন্সিপাল থেকে দেখে শিখবো, ওকে ঠিক আছে, যে কী কী ভুল করতেছে সেগুলো হচ্ছে আমরা সেকেন্ড টাইম করবো না। অলরেডি আমরা সেগুলো করতেছি না, ওনারা যে ভুলগুলো করছে সেগুলো থেকে হচ্ছে আমরা নিজেদেরকে যতটুকু দূরে রাখার চেষ্টা করতেছি। সো ওদেরকে হচ্ছে আমরা কম্পিটিশন হিসেবে দেখি না আপাতত। মানে হচ্ছে যে মার্কেটটা এতটাই বড় যে এখানে ধরেন সেবা, আমি বা হচ্ছে যে হ্যান্ডি মামা বা আরও যদি 3-4টা কোম্পানিও আসে, এখানে কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা না। সবাই কিন্তু সার্ভাইভ করতে পারবে, সবাই সার্ভাইভ করতে পারবে। বাট হচ্ছে এখানে মূল কম্পিটিশনটাকে আমি একটু বলি, লোকাল প্লেয়ার হচ্ছে যে মূল কম্পিটিশন এখানে, মানে যেটা আনঅর্গানাইজড মার্কেট। রাইট। এখানে কিন্তু সেবা, হ্যান্ডি মামা বা হচ্ছে কাজের বাড়ির কিন্তু কেউ কারো কম্পিটিটর না, যেটা আমার মনে হয়। এখানে মূল কম্পিটিটর হচ্ছে লোকাল যারা হচ্ছে সার্ভিস প্রোভাইড করতেছে ওরা। কারণ হচ্ছে ইটস ওয়ান কাইন্ড অফ ভ্যান্ডর বেসড প্রসেস, ঠিক আছে, সেবার দিক থেকে। বাট আমাদের দিক থেকে একটু ডিফারেন্ট, হ্যান্ডিমার দিক থেকে ইটস ওয়ান কাইন্ড অফ ভ্যান্ডর বেসড প্রসেস। সো যখন হচ্ছে আমি কোনো ভ্যান্ডরকে দিয়ে হচ্ছে সার্ভিসটা প্রোভাইড করব, আমি এনশিওর করতে কষ্ট হবে যে আমি 100% সার্ভিসটার কোয়ালিটি এনশিওর করতে পারবো কিনা, ঠিক আছে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে ওই ক্লায়েন্টটা আমার কাছে সেকেন্ড টাইম ফেরত আসবে কিনা। এই দুইটা হচ্ছে আসলে প্রবলেম। আচ্ছা স্যার, ওই কোয়ালিটি মেনটেনের ব্যাপারটা, কোয়ালিটি মেনটেন অ্যান্ড হচ্ছে যে কাস্টমার রিটেনশন, কাস্টমার আবার ব্যাক আসতেছে কিনা আমার কাছে, এটা হচ্ছে যে প্রবলেম। তাহলে হচ্ছে লোকাল মার্কেটে হচ্ছে আমার মূল কম্পিটিটর। আমি যদি লোকাল মার্কেটটাকে ঠিক করতে পারি, ঠিক আছে, তাহলে হচ্ছে 7 কোটি মানুষ
মানুষকে আমরা সার্ভ করতে পারবো। তাহলে আমি যদি বলি যে সেবা আগে আসছে, ঠিক আছে, সেবা 5 কোটি মানুষকে সার্ভ করব, ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে শুধু 1 লাখ মানুষকে সার্ভ করব, তাহলেই হচ্ছে যে বিজনেস অটোমেটিক্যালি কোথায় যাবে এটা হচ্ছে যে আসলে কল্পনার বাইরে। 1 লাখ মানুষকে যদি প্রতিদিন সার্ভ করা যায়, জাস্ট আপনি মার্কেট সাইজও চিন্তা করতে পারবেন না যে এত বড় মার্কেট এটা। তার মানে হচ্ছে যে মানে বেসিক্যালি মানে ওই আমরা যেই জিনিসটা দেখলাম, আপনি যে বললেন যে মানে এত 6.5 কোটি বা 7 কোটি মার্কেট, সেখানে এই সবগুলো যোগ করে হয়তো 10-12 লাখও হচ্ছে না। 10-12 লাখ তার মানে এই যে একটা 90 থেকে 95% মার্কেট এখনো আনট্যাপড আছে। রাইট সো ওইগুলা যদি কেউ গুছাইতে পারে তখন ওই মার্কেটটা সে আসলে ক্যাপচার করতে। রাইট। এখন হচ্ছে ওই লোকাল প্লেয়ার যারা আছে, লোকাল প্লেয়ারদেরকে হচ্ছে কীভাবে আসলে সাইড করতে হবে, ওটাই হচ্ছে যে যারা আমরা স্টার্ট আপ করছি তাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে ওদেরকে কীভাবে অর্গানাইজড করে হচ্ছে এখানে নিয়ে আসা যায়। তাহলে হচ্ছে মার্কেটের প্রবলেমও সলভ হবে, কোয়ালিটি এনশিওর হবে, কাস্টমার রিটেনশনও ঠিকঠাক থাকবে, অ্যান্ড হচ্ছে মার্কেটে যারা আমাদের থেকে সার্ভিসগুলো নিতে যাচ্ছে ওনারা হচ্ছে যে কি আস্তে আস্তে ওনাদের ট্রাস্টটাও বিকাশটা থাকবে স্টার্ট আপের উপরে। আচ্ছা ভাই, মানে এখন আপনারা যেই সার্ভিসগুলো দিচ্ছেন এর বাইরে আর কোনো কি ইন্ডাস্ট্রিতে ঢোকার মানে চিন্তাভাবনা আছে? মানে এখন যতগুলো সার্ভিস আপনারা প্রোভাইড করতেছেন। আমাদের প্ল্যানিংও হচ্ছে যে যদি পসিবল হয়, আল্লাহ যদি ঠিকঠাক রাখে সব কিছু, কনস্ট্রাকশন বিজনেসে আমাদের এন্ট্রেন্সের একটা চিন্তাভাবনা আছে। অ্যান্ড সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অলরেডি হচ্ছে আপনার জেনারেল কনস্ট্রাকশনের সার্ভিসগুলো দিয়ে থাকি। যেমন হচ্ছে আপনার একটা বিল্ডিং যখন হয়, একটা বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পরে সেখানে হচ্ছে আপনার টাইলস ফিটিংয়ের কাজ থাকে, ইলেকট্রিকের কাজ থাকে, তারপরে হচ্ছে আপনার গ্লাস যেটা, ঠিক আছে, থাই গ্লাস লাগানোর কাজ থাকে, তারপরে স্যানিটারি, প্লাম্বিং, এই কাজগুলো কিন্তু অলরেডি আমরা করতেছি। শুধু আমরা যেটা করতেছি না সেটা হচ্ছে নিজের থেকে হচ্ছে শুধু পাইলিংটা কাটতেছে না। ওকে ওয়েটিং ফর দ্যাট পাইলিং, ঠিক আছে, যে আমরা কখন আসলে পাইলিংটা সহ আমরা নিজেরা করব। হয়তো যদি পসিবল হয় খুব শীঘ্রই হচ্ছে হয়তো আমরা ওই মার্কেটে হচ্ছে যে ঢোকার চেষ্টা করতেছি। আচ্ছা, আমার এখানে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে ভাই ওই আমি লাস্ট মানে কিছুদিন আগে ওই শার্ক ট্যাঙ্কে দেখতেছিলাম, ওখানে তো ওই আমাদের যে গোলাম মুর্শেদ আছে উনি তো এখন একটা ম্যাজেস্টো কোম্পানি চালায়, ওইটা হচ্ছে যে ওই যে হোম ডেকোর কোম্পানি আর কি। এটার মার্কেট সাইজ মোটামুটি 25,000 কোটি টাকা, এবং আপনারাও আমি দেখলাম যে মোটামুটি এখন হইতেছে যে এই যে ইন্টেরিয়র যে বিজনেসটাতে এটাতে ঢুকতে চাইতেছেন। তো এই মার্কেটে মানে এন্টার করার ক্ষেত্রে ওই মার্কেটে মানে রিসার্চগুলো কীভাবে করছেন, অথবা কোন কোন জায়গাতে আপনার গ্যাপ মনে হয়েছে ওই জায়গাগুলোতে আপনি হিট করতে যাচ্ছেন? সো ইন্টেরিয়র মার্কেটের কথা যদি বলি, ইন্টেরিয়র মার্কেটও হচ্ছে কিন্তু এখন কলাস ওয়ান কাইন্ড অফ। কেন কলাস বলবো, যে আগে এক টাইমে হচ্ছে এখানে কোম্পানিগুলো প্রোভাইড করতো, আর্কিটেক্টরা প্রোভাইড করতো এই সার্ভিসগুলো, ইন্টেরিয়র সার্ভিসগুলো। এখন যেটা হয় কি, ইন্টেরিয়র সার্ভিস ধরেন যেমন হচ্ছে আমি কিছুদিন আগে একটা ঘটনা বলি, আমরা একটা সার্ভিস প্রোভাইড করতে গেছি, একটা ইন্টেরিয়র সার্ভিস, ওখানে হচ্ছে আমরা একটা ডাক্তারকে প্রোভাইড করি। ওই ডাক্তার হচ্ছে কয়েকদিন হচ্ছে সার্ভিসটা দেখে, মানে উনি টোটাল টাইমটাতে, বড় ডাক্তার না, ছোটোখাটো ডাক্তার, সার্ভিসটা উনি হচ্ছে অবজার্ভ করছে, ফুল টাইম উনি ছিল থেকে হচ্ছে উনি অবজার্ভ করছে, দেখছে কীভাবে সার্ভিস দেয়, কোথায় থেকে কী কিনতে হবে, কীভাবে কিনতে হবে, মিস্ত্রির সাথে কীভাবে কথা বলতে হবে, এগুলো সব উনি দেখছে। উনি দেখে টেকে গিয়ে পরের দিন থেকে উনি নিজেই হচ্ছে যে কি ইন্টেরিয়র বিজনেস হয়ে গেছে। আচ্ছা, ওকে। সো এটা একটা ইউজ প্রবলেম, ঠিক আছে, যে ক্লায়েন্টই যখন হচ্ছে যে প্রত্যেকটা ক্লায়েন্টই এখন নিজেকে ইন্টেরিয়র ডিজাইনার মনে করে, যে আমি এখানে গ্যালারি করতে হবে, এখানে ক্যাবিনেট করতে হবে, এটা তো আমি পারি মনে হয়, কিন্তু আসলে তো ব্যাপারটা এরকম না। তারপরে আরেকটা প্রবলেম যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনার যারা টেকনিশিয়ান আছে, যারা বোর্ড টেকনিশিয়ান যারা আছে, ওরা নিজেদেরকে অনেক বড় বড় আর্কিটেক্ট মনে করে, আচ্ছা, এক একজন। ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে আরেকটা প্রবলেম এই মার্কেটের, যে যারা বোর্ড টেকনিশিয়ান আছে ওরা যখন আপনার কাছে আসতেছে, আপনি ওকে একটা বললেন, হ্যাঁ স্যার আমি আপনাকে এটা এখন সব আপনি যেভাবে বলবেন ওভাবে করে দেব। বাট এখানে প্রবলেম যেটা হয়, যেটা আমরা ক্লায়েন্টে আসলে বুঝতে চাই না, ওই বোর্ড টেকনিশিয়ান কিন্তু আপনাকে আসলে ফাঁসায় ওয়ান কাইন্ড অফ। আপনাকে প্রথমেই যে টাকায় আপনার ডিলটা হয়, ধরেন 5 লাখ টাকা একটা ডিল হয়েছে, ওটা আসলে ক্লোজ হইতে হইতে আপনি কোন দিকে যে 10 লাখ টাকা খরচ হয়ে গেছে আপনি বলতেও পারবেন না। আপনি শুরু করবেন 5 দিয়ে, কিন্তু শেষ হবে 10 দিয়ে। সো এটা একটা এখানে হিউজ প্রবলেম। তো ওই মার্কেটটা এই জিনিসগুলো হচ্ছে চিন্তা করে আমরা চিন্তা করছি যে আমরা কীভাবে আসলে এটা নিয়ে কাজ করতে পারি, অ্যান্ড হচ্ছে যে আমরা কীভাবে এটা সলভ করতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রায় 2 বছরের মতো হচ্ছে যে কি আমরা এটাতে পুরোপুরি এন্ট্রি করা। এর আগে হচ্ছে আমরা আসলে করেছি, বাট অত বড় পরিসরে করি না। বাট লাস্ট 2 ইয়ার্স ধরে হচ্ছে আমরা ফুললি ফোকাসড অন দিস মার্কেট, ইন্টেরিয়র বা হচ্ছে এক্সটেরিয়র, এই মার্কেটগুলোতে এন্ট্রি করা, অ্যান্ড হচ্ছে নিজস্ব টিম বিল্ড করা, আর্কিটেক্ট টিম, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং টিম, সিভিল টিম থেকে শুরু করে যত ধরনের টিমগুলো আমাদের দরকার, আমরা প্রত্যেকটা টিম হচ্ছে কি বিল্ড করে দেন হচ্ছে আমরা ওই মার্কেটে এন্ট্রি করা। ওকে। আচ্ছা, এখন হচ্ছে যে ভাই মানে আপনি
এই কাজের বাড়ি বা এইগুলো শুরু করা অনেক আগে থেকে আপনি হোপ ফাউন্ডেশন নামে একটা অর্গানাইজেশন চালান এবং এটা একটা সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন এবং অবভিয়াসলি নন প্রফিট আর কি। সো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আর্থিকভাবে শান্তি দেয় আর কি। সো এইটার জার্নিটা কেমন ছিল, মানে এইটা কিভাবে হইতেছে, আপনি এর সাথে যুক্ত হলেন বা এখন এটা কীরকম করতেছে বা কীভাবে জিনিসটা রান করতেছেন? সো যেটা আমি ফার্স্টে বললাম যে 2012 থেকে শুরু করা, বেসিক্যালি 2012-তে হচ্ছে অক্টোবরের দিকে হচ্ছে আমার আব্বু মারা যায়। আব্বু মারা যাওয়ার পরে আমি হচ্ছে খুব ঘরকেন্দ্রিক ছেলে ছিলাম, ঘর চিনতাম। আমার আব্বুও বিজনেসম্যান ছিল, সো আমাদের যে বিজনেস এরিয়া ছিল সেখানে যেতাম, আর আমার স্কুল কলেজ এতটুকু, এর বাইরে কোথাও না। তো এরপরে হচ্ছে যখন আব্বু মারা যায়, আমি আবার বাসার সবার ছোট ছেলে, তো যেহেতু আমি ঘরকেন্দ্রিক মানুষ, আমি খুব বের হইতাম না এখন কি করব, ঠিক আছে। সো একটা প্রেশার কাজ করতো অলওয়েজ। তো সেখান থেকে হচ্ছে যে প্রথমে যেটা বললাম যে 2012-তে একটা স্পোর্টস ক্লাব বিল্ড করা, সো ওখান থেকে লিডারশিপের জার্নি শুরু হয়। ওটাকে হচ্ছে বড় করতে করতে হচ্ছে যেহেতু ওটা এলাকা ভিত্তিক ছিল, ওটাকে বড় কীভাবে করা যায় সেটা চিন্তা করতে 2016-তে হচ্ছে হোপ নিয়ে কাজ করা। তো হোপ ফাউন্ডেশনকে হচ্ছে আমার প্রতিটা জিনিস হচ্ছে আমি কিন্তু খুব বড় স্বপ্নে নিয়ে যে আগাইছি এরকম না, আর প্রত্যেকটা স্বপ্নের পিছনে ছিল যে ছোটো একটা স্বপ্ন ছিল, সেটাকে সময়ের সাথে সাথে হচ্ছে আমি লালন করে হচ্ছে সেটাকে বড় করছি স্বপ্নটাকে। তো 2016-তে হচ্ছে হোপ ফাউন্ডেশন নিয়ে হচ্ছে যাত্রা করা। ওখানে হচ্ছে ফার্স্ট এনজিও হিসেবে ধরেন ওটাকে শুরু করা, অ্যান্ড তখন আরও অনেকগুলো অর্গানাইজেশনের সাথে কাজ করছি, যেমন রোটারির সাথে কাজ করছি, তারপর ইউনিসেফে কাজ করছি, তারপরে হচ্ছে আমরা বেশ কিছু প্রজেক্ট করছি বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে, যেমন প্ল্যান ইন্টারন্যাশনালের সাথে কাজ করছি। ওই সার্ভিসটা হচ্ছে কীরকম, আপনি যেটা বললেন আত্মার শান্তি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাট এখানে আরেকটা জিনিস আছে। আত্মার শান্তি তো ঠিক আছে, বাট এটা আপনাকে একটা বুস্ট করবে একটা জায়গায়, সেটা হচ্ছে আপনাকে একটা নেটওয়ার্কিং ক্রিয়েট করে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে এখানে আসলে মূল জিনিস, যে নেটওয়ার্ক। অনেকক্ষণ পরেই কথাটা আসছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সো আমি যখন 2012 থেকে কাজ শুরু করি, আমার কিন্তু একটা নেটওয়ার্ক ক্রিয়েট হওয়া শুরু হয় আসলে, ঠিক আছে, যেটা হয়তো উপর দিয়ে বোঝা যাচ্ছে না, বাট ভিতর দিয়ে আই ক্রিয়েট আ হিউজ নেটওয়ার্ক। 2012 থেকে 2020, দ্যাট মিনস 8-9 বছরের একটা জার্নিতে আমি এমন একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছি, যেটা 2020 এসে যখন আমি কাজের বাড়ি বিল করতে গেছি, তখনই আমাকে বুস্টার দেয় সাথে সাথে, ঠিক আছে। সো আমরা অনেক সময় বলি না যে আমরা কিন্তু সারাদিন পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকি, ঠিক আছে, যারা কলেজে আছি বা স্কুলে আছি বা ভার্সিটি, সারাদিন পড়তে থাকি, আশেপাশে কী হচ্ছে দুনিয়াতে দেখার দরকার নেই। বাট আপনার নেটওয়ার্কটা যদি স্ট্রং হয়, ইউনিক হওয়া লাগবে না, আপনার একটা আইডিয়া হলো অ্যান্ড হচ্ছে আপনার একটা ভালো নেটওয়ার্ক আছে, আপনি অলওয়েজ বুম করার একটা পসিবিলিটিস বেশি। আপনি আপনার ওই নেটওয়ার্কটাকে কাজে লাগাইতে পারবেন। যেমন 2016 থেকে 2020 এই জার্নিতে হচ্ছে আমি হোপ নিয়ে হচ্ছে যে পুরোপুরি যখন ইনভলভ ছিলাম, এই জার্নিতে আমি অনেকগুলো নেটওয়ার্ক ক্রিয়েট হয়। আর যেমন আমরা অনেকগুলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাই, শেখ হাসিনা ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড পাই আমরা হোপ ফাউন্ডেশন থেকে, তারপরে প্ল্যান ইন্টারন্যাশনাল থেকে একটা অ্যাওয়ার্ড পাই, এরপরে হচ্ছে আপনার ইউএনভি থেকে একটা অ্যাওয়ার্ড পাই, ইউনিসেফের সাথে কাজ করার সুযোগ হয়। তো এরকম অনেকগুলো অর্গানাইজেশনের সাথে আমার কাজ করার সুযোগ হয়, অনেকগুলো মানুষের সাথে আমার দেখা হওয়ার সুযোগ হয়। এই যে এই মানুষগুলো, এই কাজগুলো, এগুলো করতে করতে একটা এত বড় নেটওয়ার্ক ক্রিয়েট করছে আলহামদুলিল্লাহ, যেটা ওই চিটং বলেন, ঢাকায় বলেন, বা দেশের বিভিন্ন প্রান্তের মানুষজনকে আমি চিনছি। 2020 সালে যখন আমরা কাজের বাড়ি লঞ্চ করি, এই আমার যে কাজের বাড়ির কোফাউন্ডাররা আছে, তারাও হচ্ছে হোপ ফাউন্ডেশন থেকে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে নেটওয়ার্কটাই হচ্ছে আমাকে এখানে আছে। আমি যখন কাজের বাড়ি আমি যখন শুরু করতে চাই 2019-এ, 20 জনের উপরে মানুষকে হচ্ছে অ্যাপ্রোচ করছে, আমার ফ্রেন্ড যারা আছে, ঠিক আছে, প্রত্যেকে রিজেক্ট করে দিচ্ছে সুন্দর করে, আচ্ছা ঠিক আছে। মানে একটা ফ্রেন্ড বলছে যে সেবা আছে মার্কেটে, তখন আমি ফার্স্ট সেবার কথা জানছি। আচ্ছা, মানে আমার অনেকে বলে যে আপনারা সেবা থেকে মনে কপি পেস্ট করে দিয়েছেন, নট লাইক দ্যাট। আমি আপনাকে স্টোরি বলছি যে কোথায় থেকে আসলে কাজের বাড়ির উদ্বোধনী। তো আমি আমার ফ্রেন্ডকে বলার পর ও তখন আমাকে ফার্স্ট বলো, ও ঢাকায় ছিল কয়েকদিন, সো সেই হিসেবে ও জানে। আমি ঢাকায় ছিলাম না, আমি জানি না। ও বলছি সেবা তো আছে মার্কেটে, তাহলে আমরা কিভাবে এটাকে সাস্টেইন করবো বা বড় করবো। তখন আমার সেম আনসারই ছিল যে মার্কেট অনেক বড়, এই মার্কেটে আমি বা হচ্ছে যে সেবা আরও 5-7টা আসলো, আমার মনে না সমস্যা হবে। ও সে না, তো ওর মতো রিজেক্ট করছে, এরকম আরও অনেকজনে রিজেক্ট করছে। দেন হচ্ছে হোপের বিভিন্ন হচ্ছে প্রোগ্রামগুলা হইতে তখন হচ্ছে যে আমাদের সিটিও এখন যিনি আছেন আশিক, উনি হচ্ছে আমাদের সাথে জয়েন করে, যে প্রজেক্ট অফিসার যে আসিফ, ও জয়েন করে। দেন হচ্ছে নাজমুল যে আছে, নাজমুল ইসলাম, উনি ও জয়েন করে। ওই হোপের যে মেম্বারগুলো ছিল ওগুলোই কনভার্ট হয়ে এখন কাজের বাড়ির মেম্বারে কি হয়েছে, কনভার্ট হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে দেখা গেছে যে হোপের যে মানুষগুলো ছিল, ফাউন্ডেশনের যে মানুষগুলো ছিল, ওরা আমাদের এখানে অনেকে জব করার কি পাচ্ছে, সুযোগ পাচ্ছে।
তাহলে হচ্ছে আমি একটা সোশ্যাল অর্গানাইজেশনের মধ্যে আমি অনেকগুলো মানুষকে হেল্পও করতে পারলাম, আমি জব প্লেসমেন্টও ক্রিয়েট করতে পারলাম। তো আর কি লাগে, একটা জিনিস দিয়ে আমি 2-3টা পারপাস হচ্ছে সলভ করতে পারছি। আপনার এই টাইপসের অর্গানাইজেশনগুলো করলে আমার মনে হয় কারো লস হওয়ার কোনো পসিবিলিটিস নেই। আপনার একটা হিউজ নেটওয়ার্ক ক্রিয়েট হবে, সেই নেটওয়ার্কটাকে আপনি সময়ে সময়ে প্রয়োজন অনুযায়ী আপনি আপনার মতো করে কাজে লাগাতে পারবেন, যেমন আমি কাজের বাড়িতে কাজে লাগাইছি। মানে দারুণ ভাই, আমি 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 যেটা বুঝলাম যে এইটা হইতেছে, আর অনেকের সাথে আমি কথা বলছি, মানে সবাই বলে যে এই মানে স্টার্ট আপ করা বা অন্টারপ্রেনারশিপ করা এটা একটা জার্নির মতো। এমন না যে আমি আজকে দাঁড় করে দিলাম, আমি কাজ থেকে মানে কাল থেকে অন্টারপ্রেনার হয়ে গেলাম আর কি। এই যে আপনি বললেন যে মানে নেটওয়ার্কিংটা আসলে তাহলে কতটা ইম্পর্ট্যান্ট, মানে আমরা দেখতেছি যে এটা 2020 সাল থেকে কাজ করতেছে, বাট ব্যাক ইন দ্য মাইন্ড দে আর ডুইং ফ্রম 2012 থেকে আমার এটা যাত্রা শুরু, তাহলে বুঝেন ব্যাপারটা যে হ্যাঁ সবাই এটা মনে করে যে মনে হয় 2020 থেকে শুরু হয়ে গেছে। 2020 থেকে আসছে 3-4টা ছেলে আসছে, এসে মনে হয় এরা কাজ শুরু করেছে। বাট এটার পিছনে ড্রিম কিন্তু 2012 থেকে, যে একটা বড় কিছু করতে হবে, ছোট ছোট আকারে করে 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 আস্তে আস্তে এটাকে বড় কিছু বানাইতে হবে। যেমন যখন হোপ ফাউন্ডেশন নিয়ে কাজ করছিলাম, যে হোপকে নিয়ে কাজ করবো এরকম প্ল্যান ছিল আমার। কোনো একটা বিজনেসকে নিয়ে আবার এক্সট্রা করে কাজ করবো এটার প্ল্যান কিন্তু ছিল না। তো যখন ওটার কাজ করতে করতে দেখলাম যে আমি এখান থেকে আরও অপরচুনিটি ক্রিয়েট করতে পারতেছি, আমার কাছে নেটওয়ার্ক আছে যেহেতু, দ্যাট মিনস হচ্ছে আমি আরও বেশি কিছু করার আমার কাছে কী আছে, পটেনশিয়ালিটি আছে, দেন হচ্ছে ওটাকে কাজে লাগাইতে হবে। তখন হচ্ছে আমি কাজের বাড়িতে কী করা, সুইচ করা। তো এটা কাজের বাড়িকে এখন উপরে তোলা। আমার কিন্তু এমন না যে ফাউন্ডেশন আমি অফ করে দিয়েছি, আমাদের কিন্তু স্কুলটা রানিং চলছে, আমাদের অর্গানাইজেশনটা রানিং চলছে, আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলি ঠিকঠাক মতোই সবগুলোই করে যাচ্ছি। নেটওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট। ওকে ভাই, কাজের বাড়ি এখন যে পজিশনে আছে, মানে আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো করতেছেন, বাট আমি বিশ্বাস করি যে আপনাদের প্ল্যান আরও অনেক বড়। সো আজ থেকে 2-3 বছর পরে মানে নেক্সট প্ল্যানগুলো আসলে মানে কীভাবে সাজানো হয়েছে, অথবা কতটুকু সাজাইছেন, অথবা ভিশনটা আসলে কীরকমভাবে দেখতে? নেক্সট 10 ইয়ার্স পরে যদি বলি, আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা বাংলাদেশের বাইরে আমাদের সার্ভিস লঞ্চ করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট, মানে গ্লোবাল যাওয়ার যে ব্যাপার। হ্যাঁ, গ্লোবালি হচ্ছে আমাদের সার্ভিসটা লঞ্চ করব। সেটা সার্ভিস ইন্ডাস্ট্রিকে আরও কীভাবে ইনোভেট করা যায়, আমরা অলরেডি কিছু প্ল্যান করছি, সেগুলো আপাতত শেয়ার করছি না, ঠিক আছে, কিছু প্ল্যান করছি। সেই সার্ভিসগুলো নিয়ে হচ্ছে আমরা কি গ্লোবালি লঞ্চ করতে চাচ্ছি। যদি ওটা করতে পারে হয়তো 10 বছরও লাগবে না, উইদিন 3 to 4 ইয়ার্সের মধ্যে কিন্তু আমরা সার্ভিসগুলো হচ্ছে গ্লোবালি লঞ্চ করতে পারবো। সেগুলো আমরা গ্লোবালি দেখতে পারবো, অ্যান্ড হচ্ছে গ্লোবাল যারা আছে, ঠিক আছে, তখন হচ্ছে একটা সুবিধা হবে যে আমরা বাইরের ফান্ডিংগুলো পেতেও হচ্ছে যে কি, যেহেতু গ্লোবাল হলে গ্লোবাল হলে ফান্ডিং পেতে কিন্তু একটা সুবিধা হয় যে গ্লোবাল যারা ভেঞ্চার্স আছে ওরা তখন বলে আচ্ছা ঠিক আছে, এটা তো অমুক দেশে সার্ভিস দিচ্ছে, অমুক দেশে দিচ্ছে, দ্যাট মিনস হচ্ছে এক্সপান্ডেশনটা কি বেশি হওয়ার পসিবিলিটিস আছে, তাহলে হচ্ছে সেখানে ইনভেস্ট করি আমরা। আর উইদিন 10 ইয়ার্স আমাদের টার্গেট হচ্ছে একটা, ফার্স্ট অফ অল যে আমরা গ্লোবালি লঞ্চ করব, সেকেন্ড হচ্ছে বাংলাদেশের যে আনঅর্গানাইজড মার্কেট যেটার কথা বললাম পুরোপুরি অর্গানাইজড করা, থার্ড হচ্ছে যত বেশি সম্ভব মানুষের কাজের ব্যবস্থা করা। এখন হচ্ছে জব প্লেসমেন্টের, জবের ক্ষেত্রে যদি আমরা দেখি জব পাই না বললেই চলে, ঠিক আছে, জব নাই বললেই চলে। মাথা পিছু আয় বাড়ছে কিন্তু হচ্ছে মাথা পিছু জব বাড়ে না, ঠিক আছে। প্রতি ফ্যামিলিতে আগেও একজন জব করতো, এখনও সে একজন নিয়ে আসবে, সেটা কিন্তু আসলে বাড়েনি। সো আমাদের টার্গেট হচ্ছে সে একজন থেকে এটাকে কনভার্ট করে প্রতি ফ্যামিলিতে যদি 5 জন থাকে, 3টা যদি ছেলে থাকে, ওই 3টা ছেলের জন্য হচ্ছে জব প্লেসমেন্টের ব্যবস্থা করে অ্যাটলিস্ট, এটা হচ্ছে যে টার্গেট। ওকে ভাই, আমাদের একটা অনেক ফেমাস কোশ্চেন আছে, আমরা সবাইকেই করি, সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে যে ইয়াং অডিয়েন্স। তো আপনি যদি তাদের উদ্দেশ্যে জাস্ট 2-একটা যদি উপদেশ দেন আর কি, যারা শুরু করতে চাইতেছে এরকম, বা যাদের শুধুমাত্র আইডিয়া মাথায় আছে, অথবা তাদের নেক্সট স্টেপগুলো কী হইতে পারে, এটা যদি তাদেরকে একটু গাইডলাইন দিয়ে নিতেন। আচ্ছা, এটার ক্ষেত্রে যদি বলি, প্রথমে হচ্ছে আইডিয়া আছে, ঠিক আছে, আইডিয়া এখন সবার কাছে আছে, প্রত্যেকটা পার্সনের কাছে আছে। এখন আইডিয়াকে আপনি এক্সিকিউশন করতে হবে, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এখন এক্সিকিউশনের জন্য কী প্রয়োজন, আপনার হচ্ছে যে এক্সিকিউশন করার একটা মাইন্ডসেট লাগবে। এখন এই মাইন্ডসেটটা আসলে কতদিনের জন্য, আপনি ধরেন 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছরের মধ্যে আপনি তো রেভিনিউ জেনারেট হবে না, ঠিক আছে। আমরা প্রথম 6 মাসেও মনে হয় 5-7 হাজার টাকা রেভিনিউ জেনারেট করছি, ঠিক আছে। সো আপনার ওই 1 বছরের মাইন্ডসেট আছে কিনা আপনাকে ওটা ফাইন্ড আউট করতে হবে। দেন হচ্ছে আপনার ওই গোলটাকে আপনি আসলে কোন লেভেলে নিয়ে যেতে চাচ্ছেন, আপনি কি একদম বড় লেভেলে নিতে চাচ্ছেন, নাকি হচ্ছে কোনো মতে দিন এনে দিনে খাওয়ার মতো হলেই হচ্ছে। আচ্ছা, সো ওই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে হচ্ছে আপনার যেটা এক কথায় যদি বলি, ক্ষুধা থাকতে হবে একটা, ঠিক আছে। সো ক্ষুধাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন ক্ষুধার ব্যাপারটা যদি বলি, ধরেন আপনি একটা গাড়ি যদি চলে, ঠিক আছে, একটা গাড়ি চললো, গাড়ির মধ্যে হচ্ছে আমরা বুস্টার লাগাই না, ঠিক আছে,
অ্যান্ড হচ্ছে বুস্টারটা কেন লাগানো হয়, যেন হচ্ছে গাড়িটা ফাস্ট Fast আপনি এই বুস্টারটা কখন ইউজ করবেন, খুবই স্পেসিফিক মোমেন্টে আর কি। ঠিক আছে, স্পেসিফিক মোমেন্ট। এখন আপনি যখন হেরে যাচ্ছেন, আপনি দেখতেছেন আপনার ওই যে কিছুক্ষণ আগে সেবার কথা বললেন, আপনার একটা কম্পিটিশনও আসলো, তো কম্পিটিটরও আসলে আপনি তখন ওই টাইমে যদি বুস্টারটা অন না করেন তাহলে আপনি কিন্তু সবার পিছনে পড়ে যাবেন। আর আপনার ক্ষুদাটাও হচ্ছে পারফেক্ট টাইমে লাগতে হবে। ক্ষুদাটা এমন টাইমে লাগলো যখন হচ্ছে আপনার কাছে আসলে কিছুই নেই, ঠিক আছে। সো আপনার বড় হওয়ার একটা ক্ষুদা থাকতে হবে এবং প্রপার মোমেন্টটা হচ্ছে যে আপনাকে বুস্টারটা অন করতে হবে, যে হ্যাঁ এটা দিস ইজ দ্য মোমেন্ট। এই টাইমে আমি যদি বুস্টারটা অন করি, আমার গাড়িটা হচ্ছে যে কি, আমার কম্পিটিশন সব কিছুকে ফেলে আমি তখন হচ্ছে কি একটা উইন হওয়ার পসিবিলিটিস হচ্ছে সবচেয়ে বেশি। সো এই তো। আচ্ছা ভাই, আমরা হচ্ছে যে আরেকটা যেটা কোশ্চেন করি সেটা হচ্ছে কি, মানে কোনো বই যদি আমাদেরকে সাজেস্ট করতেন, বই অথবা মুভি অথবা সিরিজ, মানে এই রিলেটেড, মানে বিজনেস রিলেটেড, যদি আপনার এই মুহূর্তে মাথায় আসে আর কি। এরকম যদি হয় রিচ ড্যাড পুয়ার ড্যাড আছে, যেটা সবাই কমন, ঠিক আছে। ফেসবুকের যে মুভিটা আছে হ্যাঁ, সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক। ঠিক আছে, এটা দেখলে আপনার কি আপনার আসলে ওই যে টিমের যে ব্যাপারটা আছে জিনিসটা আসলে অনেকটা ক্লিয়ার হয়। হ্যাঁ, আমি 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 এই মুভিটা একটা কারণে দেখছিলাম যে ও যখন ওর ফ্রেন্ডকে যখন কোম্পানি থেকে বের করে দেয়, বেসিক্যালি ওটা কিভাবে দিছিল, মানে আমি এইটুকু দেখার জন্য মুভিটা দেখছি। আপনার আসলে একটা টিম বিল্ড করা হচ্ছে অনেক কঠিন কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা স্টার্ট আপের জন্য বলেন, একটা বিজনেসের জন্য বলেন, আমরা কিন্তু সবসময় বলি যে হচ্ছে কি আপনি আগে একটা রাইট টিম চুজ করেন। আপনার রাইট টিম চুজ হলে আপনার বিজনেস রাইট ওয়েতে যাবে। আপনি রং টিম চুজ করছেন, রাইট ওয়েতে যেতে যেতে ঠাপাস করে হচ্ছে যে কি আপনি পড়ে যাবেন। এটা একদম 100% শিওর, এটা কেউ আটকাইতে পারবে না। ধরেন আপনি চিন্তা করলেন যে আপনারা তিনজন ফাউন্ডার মিলে আমরা চিন্তা করলাম যে সবাই হচ্ছে যে আজকে চুয়েটের থেকে চট্টগ্রামের দিকে যাব, ঠিক আছে, আগ্রাবাদ হাইটেক পার্কে যাব। আমি এখন দুইজন মাঝখান থেকে হঠাৎ বাইক নিলে কি না, আজকে আমি কাপ্তাই যাব, এখন আপনি কি করবেন? সো আপনার ট্রেক যদি হয় তিনজনের তিন দিকে, আপনার বিজনেস অটোমেটিক্যালি ফল করবে, এটা নিঃসন্দেহে। সো রাইট টিমটা হচ্ছে যে খুব বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই হচ্ছে যে সোশ্যাল নেটওয়ার্ক মুভিটা যদি আমরা দেখি, যে একটা টিম হওয়া, দেন হচ্ছে টিমটা ভাঙা, দেন হচ্ছে আবার নতুন বিজনেসটা শুরু করা, এই জিনিসগুলো হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা লাস্ট সেগমেন্টে কিছু ওপিনিয়ন সেগমেন্ট রাখি, যে আমরা জাস্ট একটা ভার্সেস কোশ্চেন করি, ওখান থেকে আপনার যেটা চুজ করতে মন চায় আর কি। তো প্রথমে যেটা হইতেছে আমি জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে স্পিড ভার্সেস পারফেকশন, মানে কোনো কাজের জন্য আপনি কোনটা বেশি প্রেফার করেন, নাকি দুইটাকেই প্রেফার করেন? না, দুইটা তো একসাথে প্রেফার করা যাবে না, একটাই প্রেফার করতে হবে। পারফেকশন ইজ ইম্পর্টেন্ট। ধরেন আপনার স্পিড খুব ভালো, ঠিক আছে, কিন্তু আপনি কোন দিকে যে স্পিডটা দিচ্ছেন এটাই আপনি জানেন না, ঠিক আছে। আপনি রাইট ট্র্যাকে দৌড়াচ্ছেন না, বাট হচ্ছে আপনি দৌড়াচ্ছেন, কিন্তু আপনি পারফেক্টলি দৌড়াচ্ছেন না। সেটা না করে আপনি যদি পারফেকশনের দিকে আমরা যদি দেখি, সে কিন্তু অ্যালোপাতারি হচ্ছে যে কি এদিক ওদিক যাবে না, একটা প্রপার ওয়েতে যাবে। সে জানে কোন মোমেন্টে কোন কাজটা করতে হবে, কোথায় আমাকে ব্রেক দিতে হবে। যখন আপনি স্পিডে থাকেন আপনি ব্রেক দিতে পারবেন, আপনি ব্রেক দিলেই উল্টে পড়বে। ঠিক আছে, আপনি স্পিড ব্রেকার সামনে দেখলে আপনি শেষ। অ্যান্ড স্পিড ব্রেকার মাস্ট থাকবে। আপনি যখন বিজনেস করবেন স্পিড ব্রেকারের অভাব পড়বে না, প্রতিদিন হচ্ছে স্পিড ব্রেকার থাকবে। তখন আপনি কী করবেন? সো আপনি যখন পারফেকশনের দিকে যাবেন, আপনি একটু যাবেন, গিয়ে দেখবেন যে ওইখানে একটা স্পিড ব্রেকার আছে, তাহলে এখন আমি এই মোমেন্টে কীভাবে পাস করতে হবে, তখন আপনি ওই মোমেন্টটা আপনি প্রপার ওয়েতে পাস করবেন। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে ভাই হচ্ছে ওয়ার্কিং স্মার্ট ভার্সেস ওয়ার্কিং হার্ড আর কি। স্মার্ট, এটার রিজন হচ্ছে ধরেন সবাই কঠোর পরিশ্রম করে। আমরা যে টেকনিশিয়ানদেরকে নিয়ে কাজ করি ওরা অনেক হার্ড ওয়ার্ক করে। চিন্তা করেন একটা ডে লেবার সে সকাল 7টা থেকে 8টা-9টা পর্যন্ত কাজ করে 1 থেকে 1,500 টাকা পাচ্ছেন, ঠিক আছে। 1,500 টাকা ধরেন একদিনে পাইল। আবার ঠিক একইভাবে যে স্মার্ট ওয়ার্ক করতেছে সে ঘরে বসে ওই একই সময় কাজ করে সে 1.5 লাখ টাকাও ইনকাম করে ফেলতো। সো আমার মনে হয় হার্ড ওয়ার্ক ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট বলবো না, ইম্পর্টেন্ট, বাট হচ্ছে স্মার্টলি হার্ড ওয়ার্ক করতে হবে। ওকে ফাইন, মানে যে একটা কম্বিনেশন রাখতে হবে। কতটুকু হার্ড ওয়ার্ক করবো সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। হার্ড ওয়ার্ক বলতে কি আমি যে কি রাস্তায় যে মাটি কাটবো, নট লাইক দ্যাট। হার্ড ওয়ার্ক বলতে হচ্ছে আমার পরিশ্রমের মাত্রাটা বাড়াইতে হবে, যে আমি এই কাজটা 2 ঘন্টা করতেছি, আমি যদি আরেক ঘন্টা সময় দিই আমার হয়তো কাজটা শেষ হয়ে যাবে, আগামীকালকের জন্য থাকবে না, তাহলে আমি 1 ঘন্টা সময় দিয়ে আমি এটা আজকে শেষ করে ফেলি। দিস ইজ দ্য স্মার্ট হার্ড ওয়ার্ক। তাহলে আমি আগামীকালকে 1 ঘন্টা আমার সময় কি আমি অন্য আরেকটা কাজে দিয়ে হচ্ছে কি কাজটা তুলে ফেলতে পারবো। স্মার্টলি হার্ড ওয়ার্ক করাটা ইম্পর্টেন্ট। ওকে ফাইন ভাই, এবার হচ্ছে যে মানি ভার্সেস পাওয়ার, আপনি কোনটাকে বেশি প্রেফার করেন? মানি। এটার রিজন হচ্ছে আপনার কাছে মানি থাকলে পাওয়ার এমনি আসবে, সবাই টাকার পেছনে ছোটে। ওকে ভাই, আমরা অনেক শেষের দিকে চলে আসছি। অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করে আমাদের সাথে আসছেন, এবং আজকের পডকাস্ট থেকে মানে আমি জানি না অডিয়েন্স কি শিখতে পারলো, আমি নিজেই অনেক কিছু শিখলাম।
আমার মোটামুটি অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হলো। আমি বেসিক্যালি কিন্তু কোশ্চেন ওইভাবে সাজাই যেটা আমি শিখতে চাই, মানে আমি বেসিক্যালি মানে জার্নিটা এইভাবে রাখতে চাই যে আমার সাথে সাথে যাতে অডিয়েন্সও গ্রো করে আর কি। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আসার জন্য ভাই, এবং আমি আশা করি কাজের বাড়ি আরও অনেক উপরে যাক এবং নেক্সটে আমাদের আবার কোথাও না কোথাও দেখা হোক। ইনশাল্লাহ।